শুরুতেই আমরা দেখতে পাই যে সকল স্টুডেন্টরা একটা জঙ্গলের সামনে চলে এসেছে আর সেখানেই দাঁড়িয়েছিল তাদের নতুন ইনস্ট্রাক্টর। আর সে বলে যে এটা হলো এই এক্সামের দ্বিতীয় পার্ট, আমরা এই জঙ্গলটাকে ডেথ ফরেস্ট বলি। এখন তোমাদের সবাইকে এই জঙ্গলের ভিতরে যেতে হবে আর তারপরেই তারা সবাই জানতে পারবে যে এই জঙ্গলটাকে ফরেস্ট অফ ডেথ বলা হয় কেন। তখন নারুতো অভিনয় করে বলে যে আমি ভয় পাবো না, বুঝতে পেরেছো তুমি? আর তারপরে আঙ্কেল সবাইকে কনসেন্ট ফর্ম দেয় আর সে বলে যে হয়তো এই পরীক্ষার মধ্যে অনেকেই মারা যেতে পারে, এই কারণে এই কনসেন্ট ফর্মকে সম্পূর্ণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টেস্টটা একটা এক্সট্রিম সার্ভাইভাল টেস্ট হবে। এই যে এরিয়াটা, এটা একটা সার্কেলের মতো যেটার মধ্যে একটা ফরেস্ট, একটা রিভার আর একটা টাওয়ার আছে আর তাদের সবাইকে ওই টাওয়ারের মধ্যেই যেতে হবে। কিন্তু তার আগে সে সবাইকে দুইটা স্ক্রোল দেখায় আর বলে যে এই দুইটা স্ক্রোল এই এক্সামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। একটা হলো স্ক্রোল অফ হেভেন্স আর একটা হলো স্ক্রোল অফ আর্থ, এবং বলে যে অর্ধেক টিমকে স্ক্রোল অফ হেভেন দেওয়া হবে আর অর্ধেক টিমকে স্ক্রোল অফ আর্থ দেওয়া হবে। প্রতিটা টিমের কাছে একটা করে স্ক্রোল থাকবে। ধরো তোমাদের টিমের কাছে যদি আর্থ স্ক্রোল থাকে তাহলে তোমাদেরকে অন্য টিমের কাছ থেকে হেভেন স্ক্রোল চুরি করে দুইটা স্ক্রোল নিয়ে ওই টাওয়ারের মধ্যে যেতে হবে। সাকুরা জিজ্ঞাসা করে যে যদি কারো টিমের স্ক্রোল চুরি হয়ে যায় তাহলে তারা ফেল হয়ে যাবে। আঙ্কেল বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু এই সবকিছু তোমাকে একটা টাইম লিমিটের ভিতরে করতে হবে। তোমাদের কাছে সময় আছে 120 ঘন্টা আর খাওয়া দাওয়া করার জন্য তোমাদেরকে ফরেস্ট থেকেই কিছু খুঁজে বের করতে হবে। তার আগে তোমাদেরকে আমি সাবধান করে দিই, এই ফরেস্টের ভিতরে মানুষদেরকে খেয়ে ফেলতে পারে এরকম গাছপালা এবং জীবজন্তু রয়েছে। তখন শিকামারু জিজ্ঞাসা করে যে আমরা কি এখনই কুইট করতে পারবো? তখন আঙ্কেল বলে যে যদি তারা একবার ভিতরে চলে যায় তাহলে তাদের 5 দিন এটার ভিতরেই থাকতে হবে। তো এখন তাদেরকে দুইটা স্ক্রোল নিয়ে ওই টাওয়ারের মধ্যে যেতে হবে। যদি না যেতে পারে তাহলে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর তাছাড়া যদি তাদের টিমমেট অনেক বেশি আহত হয়ে যায় তারপরেও তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, টাওয়ার পর্যন্ত না যাওয়া পর্যন্ত তোমরা স্ক্রোলকে খুলতে পারবে না, কারণ এই পরীক্ষাতে তোমাদের বিশ্বাসকে পরীক্ষা করা হবে। তারপরে সবগুলো টিম নিজেদের কনসাল্ট ফর্মকে জমা করে যেখানে তারা নিজেদের এন্ট্রি গেট সম্পর্কে জানতে পারে আর সবাই যার যার গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। অন্যদিকে টিম 7 একটা জায়গায় এসে থেমে যায় কারণ নারুতোর মুতে ধরেছে। নারুতো চিপার মধ্যে মুতার জন্য যায় আর যখনই নারুতো ফিরে আসে তখনই সাসকে নারুতোর উপরে আক্রমণ করে দেয়। ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাকুরা চিন্তা করে জারি ভাই কি হলো? সাসকে সাকুরাকে বলে দেখো, নারুতো নিজের নাইফ ব্যাগকে বাম পায়ে পড়েছিল কিন্তু এখন সেটা ডান পায়ে চলে এসেছে কিভাবে? আর তারপরে ওই নিনজা নিজের আসল রূপে চলে আসে আর সাকুরা এবং সাসকের দিকে আক্রমণ করার জন্য যেতে শুরু করে। আসলে সে রেন ভিলেজের একটা নিনজা। সাসকে তখন একটু পিছনে গিয়ে ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে কিন্তু ওই নিনজা সাসকের অ্যাটাকগুলোকে ডজ করে ফেলে। আর ঠিক তখনই সাসকে আসল নারুটোকে দেখতে পায় যাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সাসকে নারুতোর দিকে কুনাই মেরে দড়িগুলোকে কেটে ফেলে। তখনই ওই রেন ভিলেজের নিনজা সাসকের দিকে পেপার বোম মারে। সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর সাসকে অনেক কষ্ট করে ওই বিস্ফোরণটা থেকে বাঁচতে পারে। ঠিক তখনই ওই নিনজা সাসকের পিছনে চলে আসে। তখন নারুতো ওই নিনজার দিকে একটা কুনাই ছুঁড়ে মারে কিন্তু ওই নিনজা সেটাকেও ডজ করে ফেলে। তখন সাসকে পুরো মনোযোগ দিয়ে চাকরাকে নিজের পায়ের মধ্যে ফোকাস করে আর কুনাইটাকে নিজের পা দিয়ে ধরেই ওই নিনজার দিকে ছুঁড়ে মারে। আর তারপরে সাসকে অনেক স্পিডে তার কাছে গিয়ে ওই কুনাইটাকেই তার বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। সাসকে বলে যে নারুতো, সাকুরা তার বাকি লোকেরা আশেপাশেই থাকবে। আর তখন আমরা জানতে পারি যে এই নিনজা তাদের কাছ থেকে একাই এসেছে স্ক্রোল নিয়ে যাওয়ার জন্য। এই জন্য সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে টিম 7 একটা জায়গায় এসে বসে পড়ে। সাসকে বলে যে আমার কথা শোনো, আমাদের একটা পাসওয়ার্ড বানাতে হবে, এমন একটা পাসওয়ার্ড যেটা শুধু আমরা 3 জনই জানবো, কারণ আমরা জানি না কোন নিনজা কখন আমাদের উপরে কিভাবে হামলা করবে। এই জন্য তারা নিজেদের মধ্যে একটা পাসওয়ার্ড বানিয়ে ফেলে। সাকুরা তো পাসওয়ার্ড ভালোভাবে বুঝতে পেরে যায় কিন্তু নারুতো বলে যে ভাই সাসকে, পাসওয়ার্ডটা কি একটু ছোট করা যায় না? সাসকে বলে যে না নারুতো, তোমাকে এটাই মনে রাখতে হবে। কিন্তু তখনই সেখানে অনেক জোরে বাতাস আসতে শুরু করে। কেউ তাদের উপরে উইন স্টাইল জুৎসু দিয়ে হামলা করেছে, যে কারণে ওরা 3 জনে আলাদা আলাদা উড়ে দূরে চলে যায়। আর আমরা দেখতে পাই যে যারা এই হামলা করেছিল তারা হিডেন গ্রাসের নিনজা ছিল। সাসকে গাছপালার নিচে লুকিয়ে ছিল। যখন সাসকে বেরিয়ে আসে দেখতে পাই যে সাকুরা সেখানে চলে এসেছে, কিন্তু সাসকের তখন সন্দেহ হয়। এই জন্য সাসকে সাকুরাকে পাসওয়ার্ডের সম্পর্কে জিজ্ঞাসা করে। সাকুরা তখন একেবারে সঠিক উত্তর দেয়। ঠিক তখন নারুতো সেখানে চলে আসে আর সাসকে যখন পাসওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করে নারুতো তখন একেবারে সুন্দরভাবে পাসওয়ার্ডের উত্তর দেয়। এতে সাকুরা স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু সাসকের সন্দেহ হয়, এই জন্য সাসকে নারুতোর দিকে তাকিয়ে থাকে আর নারুতো তখন গাদার মতো হাসছিল। হঠাৎ করে সাসকে নারুতোর উপরে আক্রমণ করে দেয় আর সাসকে বলে যে তুমি তো অনেক চালাক, আমি যতটুকু পর্যন্ত নারুতোকে চিনি নারুতো কখনোই এই পাসওয়ার্ডটাকে মনে রাখতে পারতো না। আর এটা শোনার পরেই সে নিজের আসল রূপে চলে আসে। যদি তোমার পার্টনার এই পাসওয়ার্ডকে মনে নাই রাখতে পারে তাহলে তুমি এইরকম পাসওয়ার্ড বানালে কেন? সাসকে বলে যে এটা তো আমার চাল ছিল যেটাতে তুমি ফেসে গেছো। এদিকে আমরা নারুতোকে দেখতে পাই, নারুতো তো উল্টা হয়ে পড়ে আছে, দিন দুনিয়ার কোনো খেয়াল নাই। তখনই নারুতোর সামনে অনেক বড় একটা সাপ চলে আসে, যে সাপটা নারুতোকে পেঁচিয়ে ধরে গিলে ফেলার চেষ্টা করে। এদিকে ওই নিনজা বলে যে তোমাদের এখানে আসা উচিত হয়নি, কিন্তু এখন তোমাদেরকে মারতে অনেক মজা আসবে। আর তারপরেই ওই নিনজা সাসকে এবং সাকুরাকে একটা জ্ঞানজুৎসুর মধ্যে আটকে ফেলে। ওই
ওই জ্ঞানজুৎসু এত ভয়ানক ছিল যে ওরা দুজনের ভয়ে কাঁপতে শুরু করে দেয়। সাসকে চিন্তা করে যে এটা কি, এখনই আমি তার চোখের মধ্যে নিজের মৃত্যুকে দেখতে পেয়েছি, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে সাকুরা, যদি আমরা না যাই তাহলে আমরা মারা যাব, সে কোনো মানুষ না। সাসকে সাকুরার দিকে তাকায়, সাকুরা তো ভয়ের কারণে নড়াচড়াই করতে পারছিল না। এদিকে নারুতো ওই সাপের পেটের মধ্যে আটকে ছিল আর সাপটা নারুতোকে অলরেডি হজম করে ফেলার চেষ্টা করছে। তখন নারুতোর ইরুকা সেন্সের কথা মনে পড়ে আর তখন নারুতো সাসকের সম্পর্কে চিন্তা করতে শুরু করে। নারুতো চিন্তা করে যে আমি সাসকের কাছে কখনোই হারতে পারবো না। আর তারপরেই নারুতো সাপের পেটের ভিতরে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর এতে নারুতো ওই সাপের পেটকে ব্লাস্ট করে বেরিয়ে আসে। এতে সাপটা মারা যায়। এদিকে সাসকে কোনোভাবেই জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে আসতে পারছিল না, এই জন্য সাসকে একটা কুনাইকে নিজের পায়ের মধ্যেই মেরে দেয় যেন জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে আসতে পারে। আর তারপরে সাসকে সাকুরাকে নিয়ে লুকিয়ে পড়ে, এতে সাকুরাও জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে যায়। ওরা দুজন যেখানে লুকিয়ে ছিল তখনই সেখানে একটা বড় সাপ আক্রমণ করে দেয়। সাসকে সাকুরা কোনোভাবে সেটাকে ডজ করে ফেলে আর সাসকে কয়েকটা শুরিকেন ওই সাপটার দিকে মারে। ওই সাপটা আহত হয়ে যায়। তখনই ওই সাপটাকে চিরে ওই হিডেন গ্রাসের ভয়ানক নিনজাটাই বেরিয়ে আসে আর সাসকের উপরে একটা সাপের মতোই আক্রমণ করে দেয়, কিন্তু তখনই অনেকগুলো কুনাই এসে তাকে থামিয়ে দেয়। আর আমরা দেখতে পাই যে নারুতো অলরেডি সেখানে চলে এসেছে। নারুতো বলে যে সাসকে আমাকে ক্ষমা করবে, কিন্তু হিরোদের এন্ট্রি সবসময় শেষেই হয়ে থাকে। তুমি যে পাসওয়ার্ড বলেছিলে আমি সেটা ভুলে গেছি, আমি জানি না এখানে কি হয়েছে, কিন্তু তুমি আমার বন্ধুদের উপরে আক্রমণ করতেছো, ভালো হবে যদি তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু তখন সাসকে নারুতোকে বলে যে আগে তুই এখান থেকে পালা, আমরা এর সাথে লড়াই করে কখনোই পারবো না। সাসকে মনে মনে চিন্তা করে যে নারুতোর মতো একটা গাদাকে এগুলো বুঝিয়ে কোনো লাভ নেই। সাসকে ওই নিনজাকে বলে যে ওই তুমি এই স্ক্রোলটাকে চাও না, তুমি এটাকে নিতে পারো, কিন্তু নেওয়ার পরে এখান থেকে চলে যাবে। নারুতো তখন বলে যে সাসকে তুমি কি করছো, ওইটা আমাদের স্ক্রোল। তারপরে সাসকে ওই নিনজার দিকে স্ক্রোলটাকে ছুঁড়ে মারে, কিন্তু তখনই নারুতো এই স্ক্রোলটাকে ক্যাচ করে একটা ডালের উপরে দাঁড়িয়ে পড়ে। নারুতোকে এটা করতে দেখে সাসকে অনেক বেশি রেগে যায়, কিন্তু সাসকের কিছু বলার আগেই নারুতো সাসকেকে একটা ঘুষি মারে। এটা দেখার পরে তো সাকুরা একেবারে অবাক হয়ে যায়। সাসকে নারুতোকে জিজ্ঞাসা করে তুই এটা কি করতাছস ভাই? নারুতো বলে যে আমি জানি না পাসওয়ার্ড কি, কিন্তু আমি এটা জানি যে আমি হলাম নারুতো উজুমাকি, কিন্তু তুমি কখনোই সাসকে হতে পারো না। আমি যে সাসকে চিনি সে কখনোই এইরকম গাদ্দারি করবে না, সে কখনোই ভয়ে পালিয়ে যাবে না। আর যদি তুমি আসলে এমন হয়ে থাকো তাহলে আমার নিজের উপরে লজ্জা হচ্ছে যে আমি তোমাকে নিজের রাইভেল বানিয়েছি। শত্রু যত শক্তিশালী হোক না কেন আমি তার সাথে লড়াই করব। নারুতোর কথা শুনে সাসকে একেবারে চুপ হয়ে যায়। এরপরে ওই নিনজা সামানিং জুৎসুর ব্যবহার করে আর এতে সেখানে একটা বড় সাপ চলে আসে। ওই সাপটা নারুতোর উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। সবাই ভয় পেয়ে যায় কারণ নারুতো ওই সাপের কাছ থেকে মাইর খাইতেছিল, কিন্তু তারপরেও নারুতো হার মানে না। ওই নিনজা নারুতোর উপরে একটা ভয়ানক আক্রমণ করে, যে কারণে নারুতো নিচে পড়তে শুরু করে দেয় আর নারুতোকে একেবারে শেষ করে ফেলার জন্য একটা শেষ অ্যাটাক করতে যায়। কিন্তু তখনই নারুতোর ভিতর থেকে নাইন টেলের চাকরা বের হতে শুরু করে দেয় আর নারুতো উঠে একটা পাগলের মতো ওই সাপের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। আর নারুতোকে এটা করতে দেখে ওই সাপটা নারুতো থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। আর এটা দেখার পরে সবাই অবাক যে নারুতোর ভিতরে এইরকম শক্তি কোথায় থেকে আসলো। এরপরে ওই নিনজা নারুতোর দিকে একটা ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে, এতে নারুতো একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। তখন ওই সাপটা সাসকের উপরে আক্রমণ করার জন্য যেতে থাকে, কিন্তু তখনই নারুতো একটা হিরোর মতো সাসকের সামনে চলে আসে, ওই সাপটাকে থামিয়ে দেয়। আর নারুতো সাসকে বলে যে কি সাসকে তুমি কি ব্যথা পেয়েছো? একটা বাচ্চার মতো সেখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো, তুমি কি আসলেই সাসকে? তখন সাসকের মনে পড়ে একটা সময় সাসকেও নারুতোকে ঠিক এই কথাটাই বলেছিল। তখনই ওই নিনজা নারুতোকে নিজের জিহ্বা দিয়ে ধরে ফেলে আর নারুতোকে নিজের সামনে নিয়ে এসে বলে যে তো 12 বছর আগে যে ঘটনা ঘটেছিল তাহলে সেটা সত্যি, তাহলে তোমার ভিতরেই আছে ওই নাইন টেল ফক্সের স্পিরিট। আমি বুঝতে পেরেছি যখন তুমি অনেক বেশি রেগে যাও তখন নাইন টেলের চাকরা বেরিয়ে আসে। সে নারুতোর শার্টকে নিজের জিহ্বা দিয়ে উপরে তোলে আর যেখানে নাইন টেলের সিল ছিল সেখানে আরো একটা সিলিং জুৎসু লাগিয়ে দেয়, যেন যখন নারুতোর নাইন টেলের চাকরার দরকার হবে তখন নারুতো সেটাকে ব্যবহার করতে পারবে না এই সিলিং জুৎসুর কারণে। আর তারপরেই নারুতো অজ্ঞান হয়ে যায় আর ওই নিনজাটা নারুতোকে অনেক দূরে ফেলে দেয়। সাকুরা এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাকুরা সাসকেকে বলে যে তুমি সবসময় নারুতোকে লুজার বলো, কিন্তু সে তোমার মতো বিশ্বাসঘাতক না। তখন সাকুরার কথা শুনে সাসকের নিজের অতীতের কথা মনে পড়তে শুরু করে যে কিভাবে সাসকের নিজের বড় ভাই এক রাতের ভিতরেই পুরো ক্ল্যানকে শেষ করে দিয়েছিল, যেটা সম্পর্কে আমরা আরো পরে জানতে পারবো, যেটা অনেক ভয়ানক স্টোরি। আর এগুলো চিন্তা করার পরেই সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে। সাসকে দ্বিতীয়বারের জন্য রেডি হয়ে যায় লড়াই করার জন্য। এদিকে জঙ্গলের বাইরে হিডেন লিভের নিনজারা 3 জন নিনজার লাশ খুঁজে পায়, তাদের চেহারা একেবারে গায়েব হয়ে গেছে। আর আঙ্কেল সেন্স
সেন্সও সেখানে পৌঁছে যায়। সে চিনতে পেরে যায় যে এগুলো তো হিডেন গ্রাসের নিনজা। এদেরকে মারার সাথে সাথে এদের চেহারাও নিয়ে নিয়েছে। এর মানে হলো এটা ওই শয়তানের জুৎসু। সে কি আবারও ভিলেজের মধ্যে ফিরে এসেছে নাকি? কিন্তু সে চুনিন এক্সামের সময় ভিলেজের ভিতরে কি করছে? আর সে সাথে সাথে বাকিদেরকে বলে যে আমাদের উপরে অনেক বড় বিপদ চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে এই খবরটাকে লর্ড হোকাগেকে দাও। আর সাথে সাথে আনবু ব্ল্যাক অপসকে এই ফরেস্টের ভিতরে পাঠাও। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাকি ক্যান্ডিডেটদেরকে বাঁচাতে হবে। আর তারপরেই আঙ্কেল সেন্সে ওই জঙ্গলের ভিতরে যেতে শুরু করে। এদিকে সাসকে নিজের মনে মনে চিন্তা করছিল, যদি আমি এই রাক্ষসকে না মারতে পারি তাহলে আমি আমার বড় ভাইকে কিভাবে মারবো, আমি কিভাবে আমার ক্ল্যানের প্রতিশোধ নিব। এই নিনজা চিন্তা করে, খুব ভালো, এখন আমি তোমাকে মেরে দিব। তুমি খেলার মোড়ে চলে এসেছো, তো চলো আমরা খেলা করি। এরপরে সাসকে এবং এই নিনজার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাসকে নিজের শারিঙ্গানের কারণে অনেক বেশি অ্যাডভান্টেজে ছিল আর তার ফায়ার স্টাইল জুৎসু দিয়ে নিনজার উপরে আক্রমণ করে, কিন্তু এতে ওই নিনজার কিছুই হয় না। সাসকে অনেক কনফিডেন্স ছিল, তখন ওই নিনজা সাসকের উপরে উইন স্টাইল জুৎসু দিয়ে হামলা করে, কিন্তু সাসকে সেটাকে ডজ করে ফেলে আর হঠাৎ করে ওই নিনজাকে ধরে তার মাথাকে গাছের মধ্যে আছাড় মারে। এমন মনে হচ্ছিল যে সে মারা গেছে, কিন্তু সেটা শুধু তার একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল। তখনই হঠাৎ করে ওই নিনজা এসে সাসকের চেহারার মধ্যে একটা ঘুষি মারে আর তারপরে ভাম 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 সাসকের উপরে ঘুষার বৃষ্টি পড়ে। এতে সাসকে দূরে গিয়ে পড়ে, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সাসকে আগেই ওই নিনজার কাপড়ের মধ্যে ছোট ছোট বোম লাগিয়ে দিয়েছে, যে কারণে সেখানে ছোট ছোট বিস্ফোরণ হয়। আর তার মনোযোগ সরার সাথে সাথেই সাসকে তাকে সুতা দিয়ে বেঁধে ফেলে আর তারপরে নিজের সর্বশক্তি দিয়ে তার উপরে ড্রাগন ফ্লেম জুৎসুর ব্যবহার করে। এতে পুরো গাছ পুড়ে ছাই হয়ে যায় আর তাদের মনে হয় যে এই নিনজাটা শেষ হয়ে গেছে, কিন্তু তাদের আনন্দ করার আগে ওই নিনজা আবার সামনে চলে আসে। সাকুরা এবং সাসকে তাকে জীবিত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তখনই আমরা দেখতে পাই যে সে যে নিনজার চেহারা চুরি করেছিল সেটা একটু ফেটে গেছে। এতে আমরা তার আসল চেহারাটা একটু দেখতে পাই আর ওই নিনজা বলে যে আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি সাসকে, তুমি এত কম বয়সে নিজের শারিঙ্গানকে এত ভালো ব্যবহার করা শিখে গেছো, কিন্তু একটা কথা বলো, তুমি কি আসলে ইতাচি উচিহার ভাই? সাসকে এই নাম শোনার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে আর তুমি আমার ভাইয়ের সম্পর্কে কিভাবে জানো? তখন ওই নিনজা বলে যে আমার নাম হলো ওরোচিমারু, তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছো, তোমার ভিতরে অনেক প্রতিভা আছে আর এই কারণে আমি এখন তোমাকে একটা স্পেশাল গিফট দিব, এমন একটা শক্তি যেটা তোমার ভবিষ্যতে অনেক কাজে আসবে, কিন্তু যদি তোমার কাছে এই শক্তিকে ধারণ করার ক্ষমতা না থাকে তাহলে তুমি মারা যাবে, আর যদি তুমি এই শক্তির ব্যবহার করতে পারো তাহলে ভবিষ্যতে তুমি আমার অনেক কাজে আসবে। তারপরে ওরোচিমারু একটা সাপের মতো সাসকের গলার মধ্যে কামড় দিয়ে দেয়, যেখানে সাসকের গলার মধ্যে একটা কার্স মার্ক তৈরি হয়ে যায়। তারপরে ওরোচিমারু বলে যে আমার 3টা শিষ্য তোমার উপরে আক্রমণ করবে, কারণ আমি দেখতে চাই যে তুমি আমার দেওয়া শক্তিকে কিভাবে ব্যবহার করো। তারপরে ওরোচিমারু সেখান থেকে চলে যায়, কিন্তু এই কার্স মার্কের কারণে সাসকের অনেক বেশি ব্যথা লাগছিল, যে কারণে সাসকে অজ্ঞান হয়ে যায় আর নারুতো অন্যদিকে অজ্ঞান হয়ে পড়েছিল, যে কারণে সাকুরা সেখানে একেবারে একা ছিল। আর আমরা দেখতে পাই যে ওরোচিমারু একটা গাছের ভিতরে লুকিয়ে পড়ে। আঙ্কেল সেন্সেও জঙ্গলের ভিতরে চলে আসে, সে ওরোচিমারুর চাকরাকে সেন্স করে সেদিকে যেতে শুরু করে। ওরোচিমারু আঙ্কেলকে দেখার পরে জিজ্ঞাসা করে যে আঙ্কেল তুমি কেমন আছো, কিন্তু আঙ্কেল বলে যে এটা আমাদের কথা বলার সময় না, তুমি একটা ক্রিমিনাল, তোমার মতো লোকেদের মরে যাওয়া উচিত, আর এখন তোমাকে মারার কাজ আমি নিজের হাতে করব, কারণ আপনিই ছিলেন যে আমাকে সবকিছু শিখিয়েছিলেন সেন্সে। আর তারপরে এদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর সে ওরোচিমারুকে ধরে ফেলে তার উপর একটা ফরবিডেন জুৎসু ব্যবহার করার চেষ্টা করে। এটা এমন একটা জুৎসু যখন তুমি এটাকে অপোনেন্টের উপরে ব্যবহার করবে তখন তুমি অপোনেন্টের সাথে সাথে মারা যাবে, মানে তোমারও প্রাণ যাবে তোমার অপোনেন্টেরও প্রাণ যাবে। কিন্তু আমরা পরে জানতে পারি সেটা তো ওরোচিমারুর একটা ক্লোন ছিল আর আসল ওরোচিমারু তার পিছনে রয়েছে। সে নিজের চেহারা দেখিয়ে বলে যে তুমি আমার জুৎসুকে আমার উপরেই ব্যবহার করতে চাও, আমি চিন্তা করেছিলাম এতদিন পরে আমাদের দেখা হয়েছে, আমরা দুঃখ সুখের গল্প কমু, একসাথে বসে ফ্রি ফায়ার খেলবো, কিন্তু তুমি তো আমাকে নিরাশ করে দিলে। হ্যাঁ আমি জানি তুমি এখন অনেক শক্তিশালী নিনজা হয়ে গেছো, কিন্তু তুমি এখন আমার থেকে বেশি শক্তিশালী হওনি। আঙ্কেল বলে যে তুমি এখানে কেন এসেছো, এটা বলবে না যে তুমি ভিলেজকে ধ্বংস করার জন্য এসেছো। ওরোচিমারু বলে যে না না এখনো সময় হয় নাই, কিন্তু সময় হইলে আমি এটাও করবো, কিন্তু আমি তোমাকে এখন একটা কথা বলতে চাই, আমার সাসকে উচিহাকে অনেক বেশি পছন্দ হয়েছে, আমি সাসকে কেও ওই কার্স মার্ক দিয়েছি যেটা আমি তোমাকেও দিয়েছিলাম, ওই ছেলেটা ভবিষ্যতে আমার অনেক কাজে আসবে। কিন্তু আঙ্কেল বলে যে তুমি এটা কখনোই করতে পারবে না। ওরোচিমারু বলে যে হ্যাঁ আমি করব, আর হ্যাঁ যেন এই চুনিন এক্সাম থেমে না যায়, যদি থেমে যায় তাহলে আমি পুরো ভিলেজকে ধ্বংস করে দিব। আর এটা বলার পরে ওরোচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপরে আঙ্কেল সেন্সে কিছু আনবু ব্ল্যাক অপসকে বলে এখানে অনেক বড় সমস্যা তৈরি হয়ে গেছে, ওরোচিমারু আবারও ফিরে এসেছে। এটা শোনার পরে তারা দুজনে অবাক হয়ে যায়। ওরোচিমারু তার মানে কি আমাদের এখন এই পরীক্ষাকে থামিয়ে দিতে হবে? কিন্তু আঙ্কো বলে না আমরা এটা করতে পারবো না, যদি আমরা এমন করি তাহলে সে পুরো ভিলেজকে ধ্বংস করে দিবে। তারপরে তারা ডিসাইড করে লর্ড হোকাগেকে ইনফরমেশন দেওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই যে গাইসেন্সের টিম একটা নদীর কিনারায় রেস্ট করছিল। নেজি বলে যে আমরা যেমন প্ল্যান
প্ল্যান করেছিলাম আমরা আলাদা আলাদা হয়ে যাব, তারপরে কালকে আমরা আবার এখানে এসেই দেখা করব। আর এটা বলার পরেই তারা তিনজন আলাদা আলাদা হয়ে যায়। এদিকে নারুতো এবং সাসকে এখনো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর সাকুরা এদের দুজনকে দেখাশোনা করছিল। সাকুরা কিছু ভিজা কাপড় দিয়ে সাসকের জ্বরকে কমানোর চেষ্টা করে। সাকুরা ঘুমিয়ে পড়ে, কিন্তু একটা ভয়ানক স্বপ্নের কারণে আবার সাকুরার ঘুম ভেঙে যায়। তখনই জোবজারের পিছন থেকে সাকুরা শব্দ পায়। এটা শোনার পরে সাকুরা ভয় পেয়ে যায়, কিন্তু পরে দেখতে পায় সেখানে তো একটা কাঠ বিড়াল ছিল, কিন্তু তারপরেও একটা কুনাই মেরে সেটাকে তাড়িয়ে দেয়। এদিকে নেজিও কিছু নোটিস করতে পারে, তার মনে হয় যে এখানে কেউ লুকিয়ে আছে। আসলে সেখানেই টিমমেট লুকিয়ে ছিল। নেজি বুঝতে পেরে যাওয়াতে শিকামারু, চোজি এবং ইনো বেরিয়ে আসে। ইনো বলে যে সে আবারও নেজিকে দেখতে পেয়ে খুব ভালো অনুভব করছে, মানে এখানে নেজিকে পট্টি পরানোর চেষ্টা করতেছে আর কি, কিন্তু নেজি তাদেরকে পাত্তা দেয় না। তখন ইনো নিজের সোয়েগ দেখানোর চেষ্টা করে, মানে মায়ারা প্রথমে যেটা করে পোলা করে পড়ানোর লাইগা, কিন্তু নেজি একটা জেন্টালম্যানের মতো সেখান থেকে যেতে শুরু করে দেয়। এতে ইনো রেগে যায়, এটা কি ভাই, আমি কি সেক্সি না নাকি? তারপরের সিনে আমরা দেখতে পাই যে সাউন্ড ভিলেজের নিনজারা সাকুরার সামনে চলে আসে, আর তারা বলে যে তারা সাসকের সাথে লড়াই করতে চায়। কিন্তু সাকুরা বলে আমি জানি যে তোমরা ওরুচিমারুর লোক, কিন্তু সাউন্ড ভিলেজের নিনজারা বলে যে সাসকের সাথে সাথে আমরা তোকেও মেরে ফেলবো। তারা তিনজনে সামনে এগোতে শুরু করে, কিন্তু বুঝতে পেরে যায় সাকুরা সেখানে ফাঁদ পেতে রেখেছে, কিন্তু এই ফাঁদের কারণে তাদের কিছুই হয় না, আর তারা সাকুরার দিকে আরো গতিতে যেতে শুরু করে। তখন সাকুরা আরো একটা ফাঁদকে অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু সাউন্ড নিনজারা সেটা থেকেও সহজে বেঁচে যায়। কিন্তু তাদের আক্রমণ করার আগেই সেখানে রকলি চলে আসে, যে তাদের তিনজনকেই পিছনে চলে যেতে বাধ্য করে। রকলি বলে আমার নাম হলো রকলি, আর আমি সাকুরার প্রেমিক। সাকুরা রকলিকে জিজ্ঞাসা করে জোকার তুই এখানে কি করস? রকলি বলে তুমি বিপদে আছো, এই জন্য আমি তোমাকে সাহায্য করতে চলে এসেছি সাকুরা। কিন্তু সাকুরা বলে আমরা এখন শত্রু, আমাদের পরীক্ষা চলতেছে। তখন রকলি বলে আমি তোমাকে বলেছিলাম না সাকুরা, আমি তোমাকে ততদিন সুরক্ষা দিব যতদিন আমি বেঁচে আছি। সাকুরা তখন লিকে ধন্যবাদ বলে, আর এতে লি খুশিতে কান্না করতে শুরু করে দেয়। আর লি মনে মনে চিন্তা করে এইবার তো আমি সাকুরাকে পটিয়েই ফেলবো। এরপরে সাউন্ড নিনজা আরেকটা নিনজাকে বলে যে সে যেন সাসকে দেখে নেয়, আর এখন তে লি এবং সাকুরাকে দেখে নিবে। ওই নিনজা লিয়ের উপরে আক্রমণ করে, কিন্তু লি সেটাকে খুব সহজেই ডিফেন্ড করে ফেলে। লি বলে যে আমি এর আগেও এইরকম অ্যাটাককে দেখেছি। আর আমরা দেখতে পাই যে দূর থেকে টিম 8 রকলি এবং সাকুরার লড়াইকে দেখছিল। অন্যদিকে নেজি এবং টেনটেন রকলির জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো লি ফিরে আসেনি। এতে ওরা দুইজনেই চিন্তিত হয়ে পড়ে, কারণ লি সবসময় সবকিছু টাইম মতো করে। এই কারণে ওরা দুজনেই লিকে খুঁজে বের করতে বেরিয়ে পড়ে। লিয়ের মনে পড়ে যে গাইসেন্সের লিকে একটা জুৎসু শিখিয়েছিল, যেটা শুধু লি শিখতে পেরেছে। সেটা একটা ফরবিডেন জুৎসু ছিল, যে জুৎসুর কারণে মাসলসের মধ্যে অনেক বেশি প্রেসার পড়ে। আর গাইসেন্সের লিকে বলেছিল তখনই এটার ব্যবহার করতে যখন গুরুত্বপূর্ণ কেউ বিপদে থাকবে। আর লিয়ের জন্য ওই গুরুত্বপূর্ণ মানুষটা হলো সাকুরা। ভাই ওরা সাকুরার মধ্যে কি এমন দেখতে পায় যে এত গুরুত্বপূর্ণ? আমার তো একদমই পছন্দ না। প্রথমে ওই নিনজাকে বাতাসের মধ্যে উড়িয়ে দেয়, তারপরে হঠাৎ করে তার পিছনে গিয়ে নিজের হাতের ব্যান্ডেজ দিয়ে তাকে পেঁচিয়ে ফেলে, আর তারপরে তার মাথাকে নিচের দিকে দিয়ে নিচে পড়ে। কিন্তু জাকু নিজের টেকনিকের ব্যবহার করে মাটিকে নরম বানিয়ে ফেলে, যে কারণে এই নিনজার লোটাস টেকনিকের কারণে কিছুই হয় না। কিন্তু লি ওই জুৎসুর ব্যবহার করার কারণে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর তখনই ওই সাউন্ড নিনজা লিয়ের উপরে একটা সাউন্ডের আক্রমণ করে, যে কারণে লিয়ের মাথা ঘুরতে শুরু করে দেয়। এতে লি ঠিকভাবে কিছুই দেখতে পারছিল না। নিনজা বলে আমার অ্যাটাক ফিজিক্যাল না, আমার অ্যাটাক হলো সাউন্ড, কারণ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের কারণে মানুষের কানের পর্দা ফেটে যায়। আর জাকু বলে যে আমি আল্ট্রাসনিক ওয়েভকে কন্ট্রোল করতে পারি, যে কারণে আমি একটা পাথরকেও চুরচুর করে ফেলতে পারি। তখন সাউন্ড নিনজা সাকুরাকে মেরে ফেলার জন্য যেতে শুরু করে, আর লি তাকে থামানোর জন্য একটা কিক করার চেষ্টা করে, কিন্তু লি ব্যথার কারণে ঠিকভাবে কিছুই করতে পারে না। তখন সাউন্ড নিনজা লিয়ের উপরে আরেকটা সাউন্ডের অ্যাটাক করে, এতে লিয়ের কান আরো বেশি ড্যামেজ হয়ে যায়, আর তখন লিও মাটিতে পড়ে যায়। এখন সাকুরা আবারও একেবারে একা হয়ে গেছে, আর টিম 8 তো লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। তখন শিকামারু ইনোকে জিজ্ঞাসা করে ইনো কি সাকুরাকে সাহায্য করতে চায় না, কারণ ইনো এক সময় সাকুরার খুব ভালো বন্ধু ছিল। আর ইনো তখন ওই সময়কেই মনে করতে থাকে যখন সাকুরা এবং ইনো বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু একদিন সাকুরা বলে যে সেও সাসকেকে পছন্দ করে, আর এরপরেই তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। ইনো এখন সাকুরাকে সাহায্য করতে চায়, কিন্তু ভয়ের কারণে ইনোর পায়ে কাঁপতাছে। এদিকে সাকুরা তাদের সাথে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না।